আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সবুজ ফাইল ও আইপ্যাক মামলায় আরো বড় বিপদে মমতা, সুপ্রিম কোর্টে ধুন্ধুমার, মেনকা গুরুস্বামীকে তোপ, বিচারপতিরা বললেন বড় কথা। কাজে বাধা মমতার, রাজ্য পুলিশ নয় আইপ্যাক মামলায় সিবিআই তদন্তই চাইছে ইডি। ঋতব্রত নাকি শোভনদেব, রাজ্যের বিরোধী দলনেতাকে দুপক্ষের দড়ি টানাটানিতে যা জানিয়ে দিল আদালত। ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের। তারাপীঠে 9 জনের মৃত্যুর পরেই বিরাট কোপ, এক ঝটকায় বন্ধ হয়ে গেল 15টি হোটেল। সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মুম্বাই থেকে গ্রেপ্তার বীরভূমের পুলিশ কর্মী। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এমন কি নজরে পড়ল মন্ত্রী অগ্নিমিত্রার, চরম ক্ষুব্ধ, এবার বুলডোজার অ্যাকশন, দুহাত তুলে আশীর্বাদ আমজনতার। পড়ুয়াদের দিকে AK-47 তাক করে তুলকালাম, এবার বিহারে কড়া পদক্ষেপের মুখে শীর্ষ পুলিশ কর্তা। পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাপাডাঙ্গায়। রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা, দাপুটে নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের। অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের নিমেষে বাইক সহ জলের তোড়ে ভেসে গেলেন চালক, তারপর যা ঘটল। ঝাড়খণ্ডের তরুণ প্রজন্মের ঐতিহাসিক জয়, বাতিল সমস্ত বিতর্কিত নিয়োগ পরীক্ষা, তারাপীঠে 15টি হোটেল সিল প্রশাসনের। তৃণমূল আমলে দখল করেছিলেন অনুব্রতরা, পালাবদলের পর জমি ফিরে পেতে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল। কলকাতার হকার নীতি নিয়ে তৃণমূল জমানার সিদ্ধান্তই বহাল, 1892টি রাস্তাকে হকার মুক্ত এলাকা ঘোষণা ঘিরে ক্ষোভ। যোগাযোগ বিচ্ছিন্ন 2 জেলা, রাস্তার উপরে বইছে খরস্রোতা নদী, জলের তলায় বিস্তীর্ণ ধান জমি, লোকবসতি, বন্ধ স্কুল। মৎস্যজীবীর উপর অক্টোপাসের ভয়ঙ্কর আক্রমণ, শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল। থানার বাইরে চেয়ার টেবিলে বসিয়ে জেরা, একসময় দাপুটে নেতা শওকতের করুণ পরিণতি। কালিম্পংয়ে পাহাড়ি পথে বাঁক নিচ্ছিলেন বাইক আরোহী, বিকট শব্দে উপর থেকে নেমে এলো বিরাট ধস, মুহূর্তেই শুধু ভুরি ভোজে দেখা যেত তাকে। কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ ও চোর স্লোগান। বাংলো বাড়িতে কিসের আডান, তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে তোলপাড় বাসন্তী। তীব্র আতঙ্কে ফাঁকা হচ্ছে তারাপীঠ, বড় পদক্ষেপ প্রশাসনের, বন্ধের নির্দেশ 15টি হোটেলের। জনগণনার কর্মীদের দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, জেনে নিন, সতর্ক থাকুন। বিদেশে সন্দেহজনক লেনদেন, দেশজুড়ে আয়কর বিভাগের মেগা অভিযান, নজর 394টি ভুয়ো সংস্থায়, কারণ জানলে অবাক হবেন। শুভেন্দুর সরকার 100 দিনে যেন কেমন কাজ করলো, অন্নপূর্ণা ভান্ডার থেকে বিনামূল্যে বাস, এক নজরে মার্কশিট। সিজেপি আব্দুলকে ফোন মমতার, কি ঘটেছিল, কি চাইছে পরিবার। ভোটার তালিকা থেকে মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, বহাল রইল 2002 সালের কাট অফ। নিমেষে সমস্যা মিটিয়েছেন অর্জুন, ঋতুর প্রশংসা করে মদনের দাবি, মমতা জমানায় হতো না। অবৈধ জমায়েত, অতিরিক্ত বল প্রয়োগ হয়নি, সিজেপি বিক্ষোভে 30,000-এর ভিড় নিয়ে সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের সাফাই। পুলিশ মৌখিক নির্দেশ দিলে মসজিদ থেকে মাইক খুলবেন না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। ভাইরাল ভিডিও দেখে পাশে অনন্ত আম্বানি, চিকিৎসার জন্য ইকবালকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো মুম্বাইয়ে। ইমরানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ পাক সুপ্রিম কোর্টের, বড় স্বস্তি পিটিআই শিবিরে। শুধু ভুরি ভোজে দেখা যেত তাকে, কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ ও চোর স্লোগান। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে তুঙ্গে গৃহযুদ্ধ, মেয়র রোডের সভা নিয়ে হাইকোর্টে কালীঘাটপন্থী শিবির। বুলডোজারের হুঙ্কার বাসুদেবপুরে, মেয়াদ শেষ হতেই রেলের জমি খালি করতে ধুন্ধুমার অ্যাকশন। হাওড়ায় জনমগ্ন একাধিক এলাকা, নিকাশি সমস্যা মেটাতে মাঠে নামলেন খোদ ইঞ্জিনিয়াররা। বাংলায় বিজেপি আসতেই গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সমিতি দখল কংগ্রেসের, মাথা সেই অধীর চৌধুরীর, তারপরেই যা বললেন তুমুল চমক। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই সামনে এলো আরেক ভাইপো তত্ত্ব, সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যের শোরগোল। চিকেন স্নেকের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ, সেবকে 6 লেনের বিকল্প করোনেশন সেতু গড়ার টেন্ডার শুরু। নেড়া মাথায় তিরুপতিতে নয়নতারা, নেট দুনিয়ার ছবি ফাঁস হতে তোলপাড়। বক্স অফিসে বাজিমাত আওয়ারাপান 2 এর কলম ধরলেন ইমরান হাসমির স্ত্রী, লিখলেন 23 বছর লাগলো।
অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক কাণ্ড থেকে মহুয়া বিতর্ক, দরজায় উত্তাল রাজ্য রাজনীতি, আদালতে কি সওয়াল মেনকা গুরুস্বামীর। পুজোর মাস থেকে বন দপ্তরের কর্মীদের একাংশের বেতন বৃদ্ধির ঘোষণা, বন সহায়কদের ভাতা বৃদ্ধির কথাও জানালেন মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা, এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক। রাম মন্দির অনুদান চুরি, ক্লিন চিট পেতেই চম্পত রায়, অভিযোগ উঠতেই জুনের ট্রাস্ট প্রধানের পদ ছেড়েছিলেন। বাতিল নয় এসসি এসটি ওবিসি শংসাপত্র, রাজ্য সরকারের হস্তক্ষেপে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরছেন অনেকে, তবুও জলের তলায় বিস্তীর্ণ এলাকা, বাড়ছে ফসল হানির আশঙ্কা। বিজেপির চাপে মালিকরা হল ভাড়া দেননি, দাবি সিজেপির, কলকাতায় সভা বাতিল। আসানসোলের নদীর বাঁধ ভাঙা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ছাদেই এখন বাঁচার লড়াই। ডায়মন্ড হারবারে বিপর্যয়, হুগলি নদীর 100 মিটার বাঁধ তলিয়ে গেল নদীগর্ভে, বিপদের মুখে 117 নম্বর জাতীয় সড়ক। টানা বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বহু তলের একাংশ, চাপা পড়ে মৃত এক, আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কেএমসি। কলকাতার ঘাড়ে গভীর নিম্নচাপ, রাতভর বৃষ্টির আশঙ্কা, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবুজ ফাইল এবং আইপ্যাক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, তদন্তের সময় গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক সামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনায় রাজ্যের শীর্ষ স্তরে হস্তক্ষেপ ছিল। সবুজ ফাইল নিয়ে আগেও রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা হয়েছিল। রাজ্যের হয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে যুক্তি তুলে ধরলেও বিচারপতিরা বিষয়টিকে শুধুমাত্র কেন্দ্র রাজ্যের রাজনৈতিক বিরোধ হিসেবে দেখতে চাননি। আদালতের পর্যবেক্ষণে তদন্তে বাধা দেওয়া বা তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপের প্রশ্নটি গুরুত্ব পেয়েছে। ইডির দাবি, মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে গুরুত্বপূর্ণ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে সেই অভিযোগের বিরোধিতা করা হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে এই অভিযোগগুলির আইনি ভিত্তি এবং তদন্তের পরিধি আরও স্পষ্ট হতে পারে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কে তা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে যে আইনি টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই মামলায় আদালতের আগের পর্যবেক্ষণেই বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শোভনদেব আদালতে যান। আদালত সেই সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করেনি, ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি বহাল রয়েছে। শোভনদেবের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, দল থেকে বহিষ্কৃত একজন বিধায়ককে কিভাবে এই সাংবিধানিক পদে স্বীকৃতি দেওয়া হলো। অন্যদিকে ঋতব্রত পন্থীদের বক্তব্য, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থনের ভিত্তিতেই অধ্যক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। মামলার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত, বিধানসভার নিয়ম এবং সংশ্লিষ্ট নথিপত্র আদালতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারাপীঠের ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডের পর প্রশাসনের পক্ষ থেকে একসঙ্গে 15টি হোটেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 17 আগস্টের অগ্নিকাণ্ডে মোট 9 জন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে হোটেলগুলিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা নিয়ে ব্যাপক পরীক্ষা শুরু হয়েছে। জরুরি বেরোনোর পথ, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ এবং প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম না মানা হোটেলগুলির বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। ঘটনার পর পূর্ণার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসনের এই পদক্ষেপের লক্ষ্য হল তারাপীঠের হোটেলগুলিতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে কেন্দ্র করে তদন্তে নেমে বীরভূমের এক পুলিশ কর্মীকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অভিযোগের পর পুলিশ অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাকে মুম্বাই থেকে আটক করে। ঘটনার সঙ্গে গেস্ট হাউসে ওই তরুণীর উপস্থিতি এবং অভিযুক্তের পরিচয়ের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তরুণীর বয়ান, গেস্ট হাউসের নথি, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। অভিযুক্ত পুলিশ কর্মীর সঙ্গে অভিযোগকারিনীর পূর্ব পরিচয় ছিল কিনা সে বিষয়টিও তদন্তের অংশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। অভিযোগ প্রমাণের জন্য ফরেনসিক ও অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণও গুরুত্বপূর্ণ হতে পারে। তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার সমস্ত দিক নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মসজিদে লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত একটি মামলা হাইকোর্টে খারিজ হওয়ার পর রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, আদালতের নির্দেশের আলোকে বিষয়টি নিয়ে তার অবস্থান স্পষ্ট। আবার মাইক লাগান দেখি, এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে শব্দ দূষণ সংক্রান্ত আইন ও আদালতের নির্দেশই মূল বিষয়। ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো জায়গা, নির্দিষ্ট শব্দসীমা ও অনুমতির নিয়ম মানা বাধ্যতামূলক। ফলে আদালতের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি প্রশাসনের বাস্তব প্রয়োগের বিষয়টিও
গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ এবং প্রচলিত আইন মেনেই লাউডস্পিকার ব্যবহারের বিষয়টি নির্ধারিত হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকায় তৃণমূল নেতা শওকত মোল্লাকে রাস্তার উপর বসিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে তাকে প্রশ্ন করা হয় এবং ঘটনাটি দেখতে এলাকায় ভিড় জমে যায়। কি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং কারা এই জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত ছিলেন সেটি এখন আলোচনার বিষয়। রাজনৈতিক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শওকতকে প্রকাশ্যে এভাবে প্রশ্ন করার ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটির পেছনে কোনো নির্দিষ্ট অভিযোগ বা প্রশাসনিক তদন্ত রয়েছে কিনা তা স্পষ্ট হওয়া প্রয়োজন। ভিডিও বা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করা হচ্ছে। কোন পক্ষের রাজনৈতিক অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার আগে পুলিশ বা প্রশাসনের বক্তব্য জানা জরুরি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম দফার আর্থিক সহায়তা পেয়ে এক উপভোক্তা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসে ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 10 জুলাইয়ের আগে আবেদন সম্পূর্ণ করা এবং যাচাই প্রক্রিয়া শেষ হওয়া উপভোক্তারা 17 আগস্ট থেকে টাকা পেতে শুরু করেছেন। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া এখনো চলছে। তাদের জন্য পরবর্তী দফায় টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে বহু মহিলা ইতিমধ্যেই সুবিধা পেয়েছেন। আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। যারা এখনো টাকা পাননি তাদের আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। অনেক ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় পরবর্তী দফায় টাকা আসতে পারে। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার উপর দিয়ে আচমকায় ভয়ঙ্কর জলের স্রোত নেমে আসে। সেই স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে এক বাইক চালক বাইক সহ মুহূর্তের মধ্যে জলের তলে ভেসে যান। ঘটনাটি দেখে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে উদ্ধারের জন্য দ্রুত এগিয়ে আসেন, কিন্তু প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের সাহায্যে চালককে উদ্ধারের চেষ্টা করা হয় এবং ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্ষার সময় জলমগ্ন রাস্তা দিয়ে বাইক বা অন্য যানবাহন নিয়ে যাতায়াত কতটা বিপজ্জনক এই ঘটনায় তার ভয়াবহ উদাহরণ। প্রশাসনের তরফে জলমগ্ন ও স্রোতপূর্ণ রাস্তায় এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নিচু এলাকায় জল জমলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি আরও চললে এমন ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দী হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়ে এই প্রবল স্রোতে জল বইতে থাকায় দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তা দেখে বোঝার উপায় নেই যে সেটি আসলে নদীর জল নাকি চলাচলের পথ। বিস্তীর্ণ ধান জমি এবং লোক বসতি জলের তলায় চলে যাওয়ায় কৃষক ও স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। জল ঢুকে পড়ায় কয়েকটি স্কুলও বন্ধ রাখতে হয়েছে এবং পড়ুয়াদের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বহু রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। নদী ও খালের জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জলস্তরের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নদী বা প্রবল স্রোতের কাছে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিমানবন্দর চত্বরে তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। আচমকা বিক্ষোভ শুরু হওয়ায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং নিরাপত্তা কর্মীদের পরিস্থিতি সামাল দিতে তৎপর হতে হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক অভিযোগ তুলে স্লোগান দেন বলে জানা গিয়েছে। একজন প্রবীণ সাংসদকে প্রকাশ্যে ঘিরে এই ধরনের বিক্ষোভের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে নিন্দার সুর শোনা যেতে পারে। অন্যদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে নিজেদের অভিযোগের ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঘটনাটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিমানবন্দর একটি সংবেদনশীল এলাকা হওয়ায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট এবং কারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। বাসন্তীতে একটি বাংলো বাড়িকে ঘিরে তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের বিষয়টি সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ওই বাংলো বাড়িটি কি কাজে ব্যবহার করা হতো, সেখানে নিয়মিত কারা যাতায়াত করতেন এবং কোনো বেআইনি কার্যকলাপ চলতো কিনা, এসব বিষয় নিয়ে তদন্তের দাবি উঠেছে। রাজনৈতিক পরিচয়ের সঙ্গে অভিযোগটির যোগ থাকায় ঘটনাটি আরও বেশি আলোচনায় এসেছে। স্থানীয় স্তরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। তবে অভিযোগ উঠলেই তা সত্য বলে ধরে নেওয়া যায় না। পুলিশ তদন্ত করে বাংলো বাড়ির নথিপত্র, সিসিটিভি ফুটেজ, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখতে পারে। অভিযুক্ত পক্ষের বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ। তদন্তের পরই অভিযোগের সত্যতা এবং প্রকৃত ঘটনার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
বাঁকুড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে সিজেপির আব্দুলের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার পর পরিবারটি যে পরিস্থিতির মধ্যে রয়েছে তা জানতে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য এবং তাদের প্রয়োজনের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এই বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রীর ফোনে পরিবারের সঙ্গে কথা বলাকে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিবার কি ধরনের সাহায্য বা ব্যবস্থা চেয়েছে সেটিও এখন আলোচনায় রয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যতে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকেও প্রশাসনের নজর থাকতে পারে। তদন্তের ফল সামনে এলেই পুরো ঘটনার প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে। মসজিদের লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ শুধুমাত্র মৌখিক নির্দেশ দিয়ে মসজিদ থেকে মাইক খুলে দেওয়ার নির্দেশ দিতে পারে না। আদালতের বক্তব্যে এমন বিষয় স্পষ্ট হয়েছে। তবে আদালতের এই পর্যবেক্ষণের অর্থ এই নয় যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে কোনো নিয়ম ছাড়াই লাউডস্পিকার ব্যবহার করা যাবে। শব্দদূষণ সংক্রান্ত আইন, নির্ধারিত শব্দসীমা এবং প্রয়োজনীয় অনুমতি মেনে চলা বাধ্যতামূলক। প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হলে সেটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনে দেওয়া হয়েছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। মামলাটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ আদালতের অবস্থানকে স্বাগত জানিয়েছে, আবার কেউ শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে। শেষ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণ দুই দিকের আইনি বিধান মেনেই বিষয়টির সমাধান করতে হবে। পাকিস্তানের কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে তার পরিবার এবং দল পিটিআই উদ্বেগ প্রকাশ করে আসছিল। তাদের অভিযোগ ছিল প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা যথাযথভাবে হচ্ছে না। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশকে ইমরানের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ রাখা এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করা হতে পারে। তার শারীরিক অবস্থা কতটা গুরুতর সে বিষয়ে চিকিৎসকদের রিপোর্ট গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার নিরাপত্তার বিষয়টিও প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশের পর পিটিআই সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানে চলা তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই চিকিৎসা সংক্রান্ত নির্দেশ বিশেষ গুরুত্ব পেয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মেয়ো রোডে সভা করার অনুমতি এবং কর্মসূচির নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। এক পক্ষের দাবি নির্দিষ্ট কর্মসূচির জন্য তাদের প্রয়োজনীয় অনুমতি রয়েছে এবং অন্য পক্ষের হস্তক্ষেপের কারণে সমস্যা তৈরি হচ্ছে। আবার অপর পক্ষের বক্তব্য, কর্মসূচি ঘিরে দলের সাংগঠনিক সিদ্ধান্ত ও প্রশাসনিক অনুমতির বিষয়টি যথাযথভাবে মানা প্রয়োজন। প্রতিষ্ঠা দিবসের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে এমন বিরোধ তৈরি হওয়ায় তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের দুই পক্ষের বক্তব্য শোনার পর কর্মসূচি নিয়ে কি নির্দেশ দেওয়া হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বাসুদেবপুর এলাকায় রেলের জমি দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জমি ব্যবহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে নির্মাণ বা বসতি থাকায় রেলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও কর্মীরা এবং নির্দিষ্ট জায়গা খালি করার কাজ শুরু হয়। অভিযানের আগে সংশ্লিষ্টদের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টিও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ। উচ্ছেদকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও রেল কর্তৃপক্ষ তাদের জমি দখলমুক্ত করার অবস্থানে অনড়। রেলের জমিতে অনুমতি ছাড়া কোনো নির্মাণ বা ব্যবহার করা হলে ভবিষ্যতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযানের সময় নিরাপত্তার জন্য প্রশাসন ও পুলিশের উপস্থিতিও ছিল বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে জমি ব্যবহার করে আসা ব্যক্তিদের পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটিও স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। আওয়ারাপান 2 এর সাফল্য ঘিরে অভিনেতা ইমরান হাসমিনের পরিবারেও আবেগের পরিবেশ তৈরি হয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকদের ভালো সাড়া পাওয়ায় ইমরানের স্ত্রী পারভিন হাসমি সামাজিক মাধ্যমে স্বামীর দীর্ঘ অভিনয় জীবনের কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি ইমরানের প্রায় 23 বছরের যাত্রার কথা উল্লেখ করে এই সাফল্যকে বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন। 2007 সালের আওয়ারাপানের বহু বছর পর একই চরিত্রের আবহে ফিরে আসা ইমরানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন। নতুন ছবিটি 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম কদিনেই বক্স অফিসে শক্তিশালী ব্যবসা করেছে। প্রতিবেদনে প্রথম 4 দিনে ছবিটির আয় 130 কোটি টাকার বেশি বিশ্বব্যাপী পৌঁছেছে বলে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ছবিটির সাফল্য ইমরান ও তার পরিবারের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
পশ্চিমবঙ্গে 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি শংসাপত্র একসঙ্গে যাচাই করার রাজ্য সরকারের উদ্যোগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছিল। অভিযোগ ছিল নির্দিষ্ট কোনো অভিযোগ বা ব্যক্তিকে কেন্দ্র করে তদন্ত না করে বিপুল সংখ্যক শংসাপত্রকে একসঙ্গে পুনরায় যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে অবশ্য যুক্তি দেওয়া হয়, ভুয়ো শংসাপত্র চিহ্নিত করে বাতিল করার প্রশাসনিক ক্ষমতা সরকারের রয়েছে। আদালত আপাতত গণহারে পুনর্যাচাইয়ের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তির শংসাপত্র নিয়ে অভিযোগ থাকলে প্রশাসন নিয়ম মেনে তদন্ত করতে পারবে বলে আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে। ফলে যাদের বৈধ শংসাপত্র রয়েছে তাদের ক্ষেত্রে একযোগে যাচাইয়ের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কমল। মামলাটির পরবর্তী শুনানিতে এই বিষয়ে আরও বিস্তারিত নির্দেশ আসতে পারে। ডায়মন্ড হারবারে হুগলি নদীর তীব্র স্রোতের জেরে প্রায় 100 মিটার নদী বাঁধের অংশ নদী গর্ভে চলে যাওয়ার ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বাঁধের অংশ ভেঙে যাওয়ায় আশপাশের এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের উপরেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে 117 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নদীর জলস্তর এবং স্রোতের চাপ আরও বাড়লে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা পরিস্থিতির পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। বাঁধের দুর্বল অংশ মেরামত এবং স্রোত নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ না করলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বর্ষার মধ্যে নদীর জলস্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হবে। টানা বৃষ্টির মধ্যে কলকাতায় একটি বহুতল বাড়ির একাংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি আরও গুরুতর হয়ে ওঠে কারণ সংশ্লিষ্ট বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল কলকাতা পৌরসভা। বাড়ির কাঠামোগত দুর্বলতা নিয়ে আগে থেকে সতর্কতা থাকা সত্ত্বেও সেখানে মানুষ বসবাস করছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়ে পুলিশ, পুরসভা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। বৃষ্টির কারণে উদ্ধার কাজেও সমস্যা তৈরি হয়। বাড়িটির বাকি অংশ বিপজ্জনক অবস্থা রয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। বিপজ্জনক বাড়িতে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং পুরনো বাড়িগুলির নিয়মিত পরিদর্শনের প্রয়োজনীয়তা ফের সামনে এসেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতার উপর গভীর নিম্নচাপের প্রভাব পড়ায় রাতভর ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কোথাও কোথাও একটানা ভারী বৃষ্টির ফলে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা, রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং নদী সংলগ্ন অঞ্চলের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন। শহরের যান চলাচলেও বৃষ্টির প্রভাব পড়তে পারে এবং অফিস ফেরত বা রাতের সময় বেরোনো মানুষের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত বৃষ্টিতে পুরনো ও দুর্বল বাড়িগুলি নিয়েও আশঙ্কা রয়েছে। প্রশাসনকে জল নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং বিপজ্জনক বাড়িগুলির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে জনমগ্ন এলাকায় না যাওয়ার এবং আবহাওয়ার পরবর্তী সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।